বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকে অনলাইন ক্লাস শুরু করছি। আমি মোহাম্মদ আরমান হোসেন, প্রভাষক রসায়ন, রংপুর সিটি কলেজ, রংপুর। শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো, মনোযোগ দিয়ে পড়াশোনা করছো। তো শিক্ষার্থীরা, আমি গতদিন তোমাদের বেনজিনের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া এটি নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আমি তোমাদের বেনজিনের যে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া এর আরেকটি মেকানিজম দেখাবো। তো সেটি তোমরা বোঝার চেষ্টা করবে। গতদিনে আমি বেনজিনের যে নাইট্রেশন বিক্রিয়া ছিল, সেই নাইট্রেশন বিক্রিয়া কাকে বলে এবং নাইট্রেশন বিক্রিয়ার কৌশল এটি নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমি আলোচনা করব যে বেনজিনের সালফোনেশন বিক্রিয়া। শিক্ষার্থীরা দেখো, যে বেনজিনকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গাঢ় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে বিক্রিয়া দিলে বেনজিন সালফোনিক অ্যাসিড উৎপন্ন হয়। এটি হলো বেনজিনের সালফোনেশন বিক্রিয়া। তো বেনজিনের সালফোনেশন বিক্রিয়ায় যে প্রোডাক্ট উৎপন্ন হয়েছে বেনজিন সালফোনিক অ্যাসিড, এই বিক্রিয়াটির এখন আমরা মেকানিজম বা কৌশল আলোচনা করব। বিক্রিয়ার কৌশল বা মেকানিজম। প্রথমেই ইলেকট্রোফাইল গঠন। ইলেকট্রোফাইল গঠনের ক্ষেত্রে দুই অণু গাঢ় সালফিউরিক অ্যাসিড পরস্পরের সাথে বিক্রিয়া করে সালফার ট্রাইঅক্সাইড H3O+ এবং HSO4- এটি উৎপন্ন করে। এখানে সালফার ট্রাইঅক্সাইড একটি প্রশম ইলেকট্রোফাইল হিসেবে কাজ করে। এই প্রশম ইলেকট্রোফাইল এটি এই বিক্রিয়াটিতে ইলেকট্রোফাইল এর ভূমিকা হিসেবে কাজ করে। এখন এই বিক্রিয়াটি 3 ধাপে সম্পূর্ণ হয়। প্রথম ধাপে যে বেনজিনের যে সঞ্চারণশীল ইলেকট্রন রয়েছে, পাই ইলেকট্রন রয়েছে, এই পাই ইলেকট্রনকে প্রশম ইলেকট্রোফাইল এ কি করবে? আকর্ষণ করে এটি ধীর গতির সম্পূর্ণ একটি ধাপ। এটি বেনজিনের সাথে একটি সমযোজী বন্ধন গঠন করবে। আর যেহেতু এই ইলেকট্রনগুলোকে টেনে নিল, এটি ধনাত্মক অবস্থা প্রাপ্ত হবে। এখান থেকেই রেজোনেন্স কাঠামো শুরু হবে পূর্বের মতো করে। তাহলে দেখো, এই ইলেকট্রনগুলো আবার এই জায়গায় যাবে, এখানে একটা দ্বিবন্ধন হবে, এই জায়গায় ইলেকট্রন ঘাটতি হবে, এই জায়গায় বন্ধন তৈরি হলো, এই জায়গায় ধনাত্মক, এটিতে পূর্বের বন্ধনটি রয়েছে। এই ইলেকট্রনগুলো আবার এখানে চলে আসবে। SO3- এখানে বন্ধন হবে, এখানে বন্ধন হবে, এই জায়গাটিতে ইলেকট্রন ঘাটতি দেখা যাবে। এখন এটি হলো রেজোনেন্স কাঠামো। এই রেজোনেন্স কাঠামো এটিকে সিগমা কমপ্লেক্স বলা হয়। তো শিক্ষার্থীরা, আমি এর পরের দিনেই বলেছি যে যখন ইলেকট্রোফাইল এই বেনজিনের সঞ্চালনশীল পাই ইলেকট্রনকে আকর্ষণ করে ইলেকট্রনগুলো টেনে নিয়ে এখানে একটি সমযোজী বন্ধন তৈরি করে, তখন এই বেনজিন তার অ্যারোমেটিক চরিত্র হারিয়ে ফেলে। তাই এটিকে আমরা কি বলবো? নন অ্যারোমেটিক। তো নন অ্যারোমেটিক লুইস গঠন এটি। তো এটি থেকে আমরা এটাকে এভাবে লিখতে পারি, এটি একটি নন লুইস
গঠন, এই গঠনে বেনজিন তার অ্যারোমেটিক চরিত্র হারিয়ে ফেলে। তাহলে প্রথম ধাপে আমি যে জিনিসটা লিখলাম আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে কিছু ভাষাগত দিক রয়েছে, এই ভাষাগত দিকগুলো তোমাদেরকে সুন্দর করে লিখতে হবে। যে প্রথম ধাপে বেনজিনের যে সঞ্চরণশীল, এই সঞ্চরণশীল ইলেকট্রনগুলোকে প্রশম ইলেকট্রোফাইল সালফার ট্রাইঅক্সাইড এদেরকে আকর্ষণ করবে, করে বেনজিনের সাথে একটি সমযোজী বন্ধন তৈরি করবে। ফলে যে জায়গার ইলেকট্রনকে আকর্ষণ করেছে সেই জায়গাটি ধনাত্মক আধান প্রাপ্ত হবে। পরবর্তীতে এটি রেজোন্যান্স কাঠামোর মাধ্যমে এই যে পাই ইলেকট্রনটি আছে এটি সরে এখানে আসবে। যেহেতু এদিকে ইলেকট্রন ঘাটতি রয়েছে তাই এই ইলেকট্রনগুলো সরে এদিকে আসবে, এসে এই জায়গাটিতে আবার ইলেকট্রন ঘাটতি সৃষ্টি হবে। আবার এখানে এসে এই পাই ইলেকট্রনগুলো আবার এই দিকে সরে আসবে ধনাত্মকের দিকে, এসে এই জায়গাটাতে ইলেকট্রনের ঘাটতি সৃষ্টি করবে, তাই এটি ধনাত্মক আধান প্রাপ্ত হবে। এই তিনটি রেজোন্যান্স কাঠামোর মধ্যে এখানে একটি নন লুইস গঠন সৃষ্টি হবে। তো এটি প্রথম ধাপ, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমি দ্বিতীয় ধাপে যাব। দ্বিতীয় ধাপ, যে নন লুইস কাঠামো রয়েছে, এই নন লুইস কাঠামোর মধ্যে যে প্রোটনটি রয়েছে এই প্রোটনকে বাইসালফেট যে আয়ন রয়েছে, এই বাইসালফেট আয়ন এটি কিছুটা নিউক্লিওফাইলের ভূমিকা পালন করবে। এখান থেকে প্রোটনকে নিজের দিকে টেনে নেবে, ফলে এর ইলেকট্রনগুলো বলয়ের দিকে চলে আসবে। এগুলো বলয়ের দিকে চলে এসে বেনজিন আবার কি তার অ্যারোমেটিক চরিত্র ফিরে পাবে। যে অ্যারোমেটিক চরিত্র হারিয়েছিল সেই অ্যারোমেটিক চরিত্র ফিরে পাবে। কিন্তু এখানে যে ইলেকট্রোফাইল যেটা ছিল সে দেখো ঋণাত্মক আধান প্রাপ্তই হয়ে আছে। এটি কি করবে, পরবর্তী যে ধাপ আছে তৃতীয় ধাপে এই ধাপে ইলেকট্রোফাইল গঠনের সময় যে হাইড্রোনিয়াম আয়নটি ছিল সেই হাইড্রোনিয়াম আয়ন থেকে একটি প্রোটন এর দিকে চলে আসবে, এসে বেনজিন সালফোনিক অ্যাসিড তৈরি করবে, SO3 প্লাস H2। তো শিক্ষার্থী এইটাই হলো বেনজিন সালফোনিক অ্যাসিড। বেনজিন সালফোনিক অ্যাসিড এটি হলো বেনজিনের সালফোনেশন বিক্রিয়ার কৌশল। বেনজিনের সালফোনেশন বিক্রিয়া কাকে বলে? বেনজিনের সালফোনেশন বিক্রিয়ার কৌশল এটিও ছিল একটি ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। তো শিক্ষার্থীরা এরকম ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া বাকি যেগুলো আছে এই দুটি আমি যেভাবে তোমাদেরকে শিখিয়ে দিলাম এটার আলোকে তোমরা চেষ্টা করবে তোমাদের যে পাঠ্যপুস্তক রয়েছে সেই পাঠ্যপুস্তকে এগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে, তোমরা ওই বই দেখলে এগুলো সম্পর্কে আরো ভালো ধারণা পাবে। এখন আমরা শিখব বেনজিন বলয়ের বহু প্রতিস্থাপক মূলক সমূহের ওরিয়েন্টেশন। বেনজিন বলয়ের বহু প্রতিস্থাপক। শিক্ষার্থীরা বেনজিন বলয়ে যে বহু প্রতিস্থাপক মূলক সমূহের ওরিয়েন্টেশন রয়েছে, এই ওরিয়েন্টেশন এটি আসলে বেনজিন বলয়ে যে পাই ইলেকট্রনগুলো রয়েছে এই পাই ইলেকট্রনের যে আবেশীয় প্রভাব এবং রেজোনেন্স প্রভাব এই দুটি জিনিসের উপরে নির্ভর করে। তো বেনজিনের যে বহু প্রতিস্থাপক সমূহের যে ওরিয়েন্টেশন এটি যদি আমি আলোচনা করতে চাই তাহলে এটি একটি বেনজিন বলয়। বেনজিন বলয়ের এভাবে সঞ্চরণশীল পাই ইলেকট্রনগুলো রয়েছে, যে এই দুটি ইলেকট্রন মিলে একটি সঞ্চরণশীল পাই ইলেকট্রন, এটি মিলে সঞ্চরণশীল পাই ইলেকট্রন, এটি মিলেও সঞ্চরণশীল পাই ইলেকট্রন। এখন এই বেনজিন বলয়ের যে প্রতিস্থাপক সমূহ রয়েছে এই প্রতিস্থাপক সমূহ দু ধরনের হতে পারে। কিছু কিছু প্রতিস্থাপক রয়েছে যারা বেনজিন বলয়কে সক্রিয় করে, আবার কিছু কিছু
মূলক রয়েছে যেগুলো বেনজিন বলয়কে নিষ্ক্রিয় করে। তো সক্রিয়কারী এবং নিষ্ক্রিয়কারী মূলকগুলো সর্বপ্রথম আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে যে কোনগুলো বেনজিন বলয় সক্রিয়কারী মূলক। বেনজিন বলয় সক্রিয়কারী, এই জিনিসগুলো তোমাদেরকে অবশ্যই মুখস্থ রাখতে হবে, কারণ এই জিনিসগুলো সব সময় কোনো নিয়ম মেনে চলে না। বেনজিন বলয় সক্রিয়কারী মূলক, আবার বেনজিন বলয় নিষ্ক্রিয়কারী মূলক। সক্রিয়কারী মূলক বলতে যে মূলকগুলো বেনজিন বলয়ের দিকে ইলেকট্রন ঠেলে দেয়, যেমন হাইড্রক্সিল মূলক, তারপর হলো এমিনো মূলক, তারপর এরকম আরো আছে অ্যালকাইল মূলক, C2H5 এটিও হতে পারে। এখন আমি যেগুলো লিখবো, বেনজিন বলয় নিষ্ক্রিয়কারী মূলক, নাইট্রোমূলক, অ্যালডিহাইড মূলক, কার্বক্সিলিক অ্যাসিড মূলক, এছাড়াও রয়েছে এস্টার মূলক, SO3H সালফোনিক অ্যাসিড মূলক এবং সায়ানাইড মূলক। তো শিক্ষার্থীরা, তোমাদেরকে এই যে জিনিসগুলো আমি এখন লিখলাম, যে বেনজিন বলয় সক্রিয়কারী মূলক, -OH মূলক, NH3 মূলক, বন্ড CH3 অর্থাৎ অ্যালকাইল মূলক, এটা মিথাইল মূলক, এটা ইথাইল মূলক, তারপর এখানে 2 ডিগ্রি 1 ডিগ্রি অ্যামিনো মূলক, এটা হলো অক্সাইড আয়ন, মিথ অক্সাইড আয়ন, ফিনাইল মূলক, তারপর ফ্লোরাইড, ব্রোমাইড এক্সেট্রা। এগুলো সবগুলো বেনজিন বলয় সক্রিয়কারী মূলক। অর্থাৎ এই মূলকগুলো যদি বেনজিন বলয়ের মধ্যে উপস্থিত থাকে, তাহলে এর যে দ্বিতীয় প্রতিস্থাপকটি রয়েছে সেটি কোন স্থানে আসবে তাই এটার নির্ধারণ হবে। তো শিক্ষার্থীরা, যে জিনিসটা তোমাদেরকে আমি জানাতে চাই, মনে করো এখানে কোনো একটি প্রতিস্থাপক রয়েছে, এই প্রতিস্থাপকের সাপেক্ষে এই অবস্থানটি 1, এটি 2, এটি 3, এটি 4, এটি 5, এটি 6, এভাবে ওটিকে নির্ধারণ করা যায়। আবার এখানে যে প্রতিস্থাপক মূলকটা রয়েছে, এই প্রতিস্থাপক মূলকের সাপেক্ষে এই অবস্থানটাকে আমরা বলবো অর্থ অবস্থান। এই অবস্থানকে বলবো মেটা, এই অবস্থানটিকে বলবো প্যারা। অনুরূপভাবে এই দিক থেকে যদি আমরা চিন্তা করি, তাহলে 6 নম্বর পজিশন, এটা হবে অর্থ, এটি হবে মেটা, এটি হবে প্যারা। তো অর্থ, এটিকে ইংরেজিতে ও দিয়েও চিহ্নিত করা হয়, অর্থ, এম কে মেটা, পি দিয়ে প্যারা, এভাবে নির্দেশিত করা হয়। অর্থাৎ বেনজিন বলয়ে যে বহু প্রতিস্থাপক মূলক সমূহ রয়েছে, এদের অর্থ, মেটা, প্যারা এরূপ 3টি অবস্থান দ্বারা এটিকে নির্দেশিত করা হয়। অর্থাৎ বেনজিন বলয়ে কোনো একটি প্রতিস্থাপক মূলক যদি উপস্থিত থাকে, এই প্রতিস্থাপক মূলকটির সাপেক্ষে দ্বিতীয় যে প্রতিস্থাপক কোনো একটি মূলকের আগমন ঘটবে, সেই প্রতিস্থাপক মূলকটি কোন স্থানে বন্ধন গঠন করবে, কোন স্থানে প্রতিস্থাপিত হবে, বা এই বেনজিন বলয়ের যে অন্য হাইড্রোজেন পরমাণুগুলো আছে তারা যে প্রতিস্থাপিত হবে, সেগুলো কিভাবে প্রতিস্থাপিত হবে, কোন অবস্থানে প্রতিস্থাপিত হবে তা নির্দেশিত হবে। তাহলে এক্ষেত্রে আমি এগুলোর মধ্যে একটির মেকানিজম দেখাবো। একটির মেকানিজম যেভাবে হবে প্রতিস্থাপক মূলকগুলোর, অন্যগুলোরও ঠিক একইভাবে হবে। তোমাদের একটি ভালো করে বুঝলে আশা করি পরেরগুলো তোমরা এমনিতেই বুঝতে পারবে। এখন আমি তোমাদেরকে একটি বেনজিন বলয় সক্রিয়কারী যে মূলক রয়েছে, এই সক্রিয়কারী মূলকের সাপেক্ষে এটির ওরিয়েন্টেশনটি দেখাবো। হাইড্রক্সিল মূলক, এটিতে একজোড়া মুক্তজোড় ইলেকট্রন রয়েছে, এই মুক্তজোড় ইলেকট্রন বলয়ের দিকে ঠেলে দিবে, তাই এটি বেনজিন বলয়কে সক্রিয়কারী মূলক হিসেবে বিবেচ্য। যখন এক্ষেত্রে ইলেকট্রন জোড় বলয়ের দিকে আসবে, তখন বেনজিন বলয়ে এই কার্যকরী মূলক সংলগ্ন একটি ডাবল বন্ড তৈরি হবে। যেহেতু এই ইলেকট্রন দিল, তাই এটি
ধনাত্মক হবে। যখনই এখানে ইলেকট্রনগুলো আসবে তখন এই ইলেকট্রনের মধ্যে বিকর্ষণ হবে, তখন এই ইলেকট্রনগুলো এই জায়গাটিতে সরে আসবে। তাই এই জায়গাটিতে ইলেকট্রন ঘনত্ব বেশি হবে এবং এটিকে আমি ঋণাত্মক চিহ্ন দেব। এই জায়গায় পূর্বের বন্ধনগুলো থাকবে। এই জায়গা থেকে রেজোন্যান্স কাঠামো শুরু হবে। রেজোন্যান্স কাঠামোর মধ্যে দেখো এই ইলেকট্রনগুলো আবার যদি এই দিকে সরে আসে তখন এই জায়গায় একটি নতুন করে বন্ধন তৈরি হবে, আবার এই ইলেকট্রনগুলো সরে এই জায়গাটিতে আসবে। তাহলে এই গঠনে এই জায়গায় একটু নতুন বন্ধন হবে, আবার এই জায়গাতে ইলেকট্রন ঘনত্ব বেশি হবে। এটি পূর্বের বন্ধন থেকে যাবে, এই জায়গাটিতে পূর্বের ওয়েজ বন্ধনটি থাকবে। এটিতে আবার রেজোন্যান্স কাঠামোর মধ্যে এই ইলেকট্রনগুলো সরে এই জায়গায় আসবে, এই ইলেকট্রনগুলো সরে এই জায়গায় চলে আসবে। তখন এর রেজোন্যান্স কাঠামো এই ধরনের হবে, ওএইচ প্লাস। এখানে বন্ধন হলো, এখানে বন্ধন হলো, এই জায়গাটি মাইনাস হবে। পরবর্তী ধাপে এই ইলেকট্রনগুলো চলে এখানে আসবে, তখন এর ইলেকট্রনে ফিরাই নেবে। তো শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ যে এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত যে রেজোন্যান্স কাঠামো হয়েছে, এই রেজোন্যান্স কাঠামোতে পূর্বের যে আমি নির্দেশকগুলো দেখিয়েছিলাম, এই জায়গাটা থেকে দেখাচ্ছিলাম অর্থ, এটি মেটা, এটি প্যারা। তো শিক্ষার্থীরা তোমরা খেয়াল করো যে অর্থ আর প্যারা, এটিও অর্থ, এটি প্যারা। তাহলে অর্থ আর প্যারা অবস্থানে এর ইলেকট্রন সমৃদ্ধ বেশি হয়েছে। অর্থাৎ তোমরা এই রেজোন্যান্স কাঠামো গঠন 1, গঠন 2 এবং গঠন 3, এই তিনটা খেয়াল করে দেখো যে আমি যদি এভাবে দেখাই যে বেনজিন বলয়ের এই জায়গাটাতে, এই জায়গাটাতে এবং এই জায়গাটাতে ইলেকট্রনের আধিক্য ঘটেছে, অর্থাৎ ইলেকট্রনের মেঘের যে ঘনত্ব তা বেশি হয়েছে। পরবর্তীতে যদি কোনো ইলেকট্রোফাইল এই প্রতিস্থাপক এই বেনজিনে যদি আসে বা বিক্রিয়া করে, তাহলে অর্থ এবং প্যারা অবস্থানে তারা যুক্ত হবে। তো এরূপ বিক্রিয়া, এর পরবর্তীতে যে বিক্রিয়াগুলো রয়েছে সেই বিক্রিয়াগুলোতে আমি এরূপ কিছু বিক্রিয়া দেখাবো। তো তোমরা আজকে যেটা খেয়াল করবা যে বেনজিন বলয়ে এই ওএইচ মূলক এটি অর্থ প্যারা নির্দেশক রূপে কাজ করে। কিভাবে এটি অর্থ এবং প্যারা নির্দেশক রূপে কাজ করে তা আমি এই রেজোন্যান্স কাঠামোর মাধ্যমে তোমাদেরকে বোঝাতে চেষ্টা করেছি। আশা করি তোমরা বুঝেছো। এরপরে আমি যেটা একটি উদাহরণ দিয়ে আলোচনা করব যে বেনজিন বলয়ে নিষ্ক্রিয়কারী মূলক, অর্থাৎ বেনজিন বলয়ে নিষ্ক্রিয়কারী যে মূলক আছে তা কি নির্দেশক রূপে কাজ করে। এখন আমি আলোচনা করব যে বেনজিন বলয়ে নিষ্ক্রিয়কারী যে মূলক রয়েছে, এই নিষ্ক্রিয়কারী মূলক বেনজিন বলয়ের ইলেকট্রনকে নিজের দিকে টেনে নেবে, এই ইলেকট্রনকে এই নিজের দিকে টেনে নেবে। ফলে বেনজিন বলয় কিছুটা নিষ্ক্রিয় হয়ে যাবে, ইলেকট্রন এখানে চলে গিয়ে এটি এখানে দ্বিবন্ধন সৃষ্টি হবে। দ্বিতীয় ইলেকট্রন নিলে এটি ঋণাত্মক আয়ন হবে আর এই জায়গাটি ধনাত্মক আদান প্রাপ্ত হবে। এখন এই ইলেকট্রনগুলো এদের যে অ্যারোমেটিক চরিত্র ছিল, অ্যারোমেটিক চরিত্র হারিয়ে ফেলবে। এই পাই ইলেকট্রনগুলো এই জায়গায় চলে আসবে, বন্ধন তৈরি করবে। রেজোন্যান্স কাঠামোর মাধ্যমে এই সঞ্চালনশীল পাই ইলেকট্রনগুলো যেদিকে ইলেকট্রন ঘাটতি সেদিকে চলে আসবে, এসে নতুন করে একটি বন্ধন তৈরি করবে। এই জায়গায় আবার নতুন করে ইলেকট্রন ঘাটতি হবে, এখানে তো বন্ধন রয়েছে। আবার রেজোন্যান্স কাঠামোর মাধ্যমে এই ইলেকট্রনগুলো আবার এই জায়গায় সরে আসবে, এই জায়গাটিতে আবার ইলেকট্রন ঘাটতি দেখা যাবে। এই জায়গাটিতে ইলেকট্রন ঘাটতি দেখা যাবে, এখানে বন্ধন তৈরি হয়েছে, এখানে হয়েছে এটি NO2 মাইনাস। তাহলে শিক্ষার্থীরা দেখো গঠন 1, গঠন 2 আর গঠন 3, এই তিনটি গঠন থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে বেনজিন বলয়ে এই নাইট্রোমূলক এইটার উপস্থিতির কারণে অর্থ এবং প্যারা অবস্থানে ইলেকট্রন ঘাটতি হয়েছে। তাহলে অর্থ এবং প্যারা অবস্থানে যদি ইলেকট্রন ঘাটতি থাকে তাহলে এই মেটা অবস্থানে ইলেকট্রন সমৃদ্ধ থাকবে। এই দুটি অবস্থানই হলো মেটা অবস্থান। তাহলে আমরা কাঠামো 1, 2, 3 থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে বেনজিন বলয়ে এই নিষ্ক্রিয় মূলক নাইট্রোমূলকের উপস্থিতির কারণে বেনজিন বলয়ের
এই জায়গাগুলোতে ইলেকট্রন ঘাটতি হয়েছে। আগে এই জায়গাটা ইলেকট্রন সমৃদ্ধ ছিল, এবার সেই জায়গাটাতে ইলেকট্রন ঘাটতি হয়েছে। তাহলে এই জায়গাটিতে ইলেকট্রন সমৃদ্ধ হয়েছে। তাই এখানে যদি কোনো ইলেকট্রোফাইল আসে তাহলে এই মেটা অবস্থানে যুক্ত হবে। অর্থাৎ এই বিক্রিয়ায় যদি কোনো ইলেকট্রোফাইল আগমন ঘটে তাহলে সেটি এই মেটা অবস্থানে যুক্ত হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদেরকে যে জিনিসটি শেখালাম এটি পরবর্তীতে যে বিভিন্ন ধরনের বিক্রিয়াগুলো রয়েছে, বেনজিন এবং বেনজিন জাতকের প্রতিস্থাপক সমূহের যে বিক্রিয়া, যেমন এর আগে আমি শেখালাম বেনজিনের সালফোনেশন, নাইট্রেশন, কোলরেনেশন, তারপর ফিডেলক্রাফট অ্যালকাইলেশন, ফিডেলক্রাফট অ্যাসাইলেশন। এই বিক্রিয়াগুলোতে মূলত বেনজিন বলয়ের যে বহু প্রতিস্থাপক মূলক রয়েছে এগুলোর প্রয়োগ তোমরা খেয়াল করতে পারবে। তো শিক্ষার্থীরা, যে জৈব রসায়ন খুবই মনোযোগী, খুবই সাবধানে পড়াশোনা করতে হবে। এটি খুব ক্রিটিক্যাল না, এটি একটু গুছিয়ে যদি পড়তে পারো, রুটিন মাফিক পড়তে পারো, তোমাদের কাছে এটা খুবই সোজা লাগবে, সহজ হয়ে যাবে। আর রেগুলারিটি প্র্যাকটিস করতে হবে। তো শিক্ষার্থীরা, আজকে আমি এখানেই রাখবো। সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।